বাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য ছিলেন। সেই কারণে এই যে যারা যেটি সামদানি বলছিলেন যে ভবিষ্যতের কথা তিনি বললেন যে যাদের একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত অ্যামাউন্ট পর্যন্ত তাদের তার বাইরে যাতে কাউকে এটির আওতায় না আনা হয়। কিন্তু যারা আমি যেটি শুরুতেই বলছিলাম যে 22,000 কোটি টাকা এখানে আটকে আছে এবং আপনি দেখবেন যে এখানটাতে অনেক বিনিয়োগকারী আছে যারা 20 লাখ টাকা লোন নিয়েছিল, মার্জিন লোন, তার পুঁজি 60 লাখ টাকা। এখন তার পুঁজি 60 লাখ টাকা চলে গেছে এবং মার্জিন লোনের সুদ বাড়তে বাড়তে ওটি উল্টো তার কাছে আরও 60 লাখ টাকা দাবির প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা ব্রোকারেজ হাউজের পক্ষ থেকে করা হচ্ছে এবং এর পুরোটাই আপনার হলো সুদ। এবং আরেকটি জায়গায় এখানে ফাঁক আছে, আপনারা নিশ্চয়ই বাজার নিয়ে কাজ করেন। এই যে যারা মার্জিন ঋণ নিল তারা যে সমস্ত কোম্পানির শেয়ার কিনলো তাদের ক্যাশ ডিভিডেন্ডটা সেটি ওই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে যুক্ত না হয়ে ওই মার্চেন্ট ব্যাংক বা হাউজের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে। তাহলে সব দিক থেকেই আপনার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদেরকে এই যে যারা আটকে গেছে এই ফাঁদে, তাদেরকে উদ্ধারে কি ধরনের পদক্ষেপ নিতে পারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা সরকার? দেখুন, আমি ওই সামদানি ভাইয়ের সাথেই অনেকগুলো কথা বলার সাথে একসাথেই বলবো যে ফোর্স সেলটা তখন কিন্তু বিভিন্ন সংগঠনই বলেছিল দিলে বিনিয়োগকারী বেশি ক্ষতি হবে বলে, তখন যেটা আটকানো ছিল সেটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। তো এখন দুইটা ফেজে আমরা দেখেছি যে বাজার কিন্তু এরপরে রিকভার করার পরে অনেকে নেগেটিভ ইকুইটি পজিটিভ করেছে এবং অনেকে এরকমও শোনা যায় যে কারসাজি চক্রের অনেক শেয়ারও কিন্তু প্রতিষ্ঠানগুলো তাদের ওইসব কোডে কিনে তারা তাদের ফান্ড পজিটিভ করেছে। বাট দিন শেষে সাধারণ বিনিয়োগকারী যারা ধরেন ওই একটা অবস্থা যেটা আপনি বললেন, সাধারণ বিনিয়োগকারী কিন্তু ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। যতবারই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য মানে এগিয়ে এসছে সরকারের পক্ষ থেকে, ততবারই ক্ষতিগ্রস্তর জায়গায় কিন্তু সেই প্রাতিষ্ঠানিক এন্ড থেকে বেনিফিটটা পেয়েছে। বাট মার্জিনাল লেভেলে যে ছিল, যেহেতু তার ওই রকম শক্তি নাই, তাকে কিন্তু ফোর্স সেল দেওয়া হয়ে গেছে। আবার বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল ইনভেস্টর যারা, তারটা হয়তো রাখা হয়েছে। তার মানে কিন্তু এখনো যদি বেনিফিটের কথা বলেন কোনো একটা এন্ড থেকে আসে, সেটা কিন্তু বড়রাই পাবে। এই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা সত্যিকারের লুজার তারা কিন্তু সেটা পাবে না। তো সেই কারণে এখন নতুন সেকেন্ড ফেজে যে আপনার মার্জিন ঋণটা হয়েছে, এটা প্রায় 9,000 কোটি টাকার মতো। এর মধ্যে 6,000 কোটি টাকা হচ্ছে আপনার ইকুইটি আর 3,000 কোটি টাকা আছে ইন্টারেস্টের ব্যাপারটা যদি বাদ দেওয়া হয়, 6,000 কোটি যদি হয়, তারা বেশ কিছু মানে দাবি দিয়েছিল যে এটাকে আমরা অনেক ভালো ভালো কোম্পানিগুলো আপনার প্রভিশনিং করে এটাকে একটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসছে। বাট যারা করেনি এগুলো তো সবাই প্রাতিষ্ঠানিক ফেইলিউর। প্রাতিষ্ঠানিকভাবে তারা যখন বিভিন্ন গ্যামলারকে পার্কিং দিয়েছে, ধরেন একটা আইসিবির মতো প্রতিষ্ঠানেও 114 টাকা করে একটা শেয়ারকে কেনা হয়েছে, ওইখানে হয়তো 2 কোটি শেয়ার একজন গ্যামলার পার্কিং করেছে। তাহলে 2 কোটি শেয়ার গ্যামলিং করার পার্কিং হওয়াতে এখানে 250 কোটি টাকা আইসিবির ব্লক হয়ে গেছে। এখন ওই শেয়ারের বাজার ধরেন 20 টাকা। তাহলে এখন সে যদি বলে আমার নেগেটিভ ইকুইটি হয়ে গেছে, আমি ফোর্স সেলে পড়ে গেছি, এটা তো কেউ দেখবে না। তাহলে কি আপনাকে দেখতে হবে যে আপনি কোন ধরনের স্টক কিনে আপনার ওইখানে এটা নেগেটিভ হয়েছে, এবং সেই জায়গাগুলোতে যখন আপনি বিশ্লেষণ করবেন দেখবেন অনেক বড় বড় ব্যক্তিত্ব যারা আর কি বাজার নিয়ে অনেক পজিটিভ কথা বলেন, এই ধরনের ব্যক্তিত্ব দেখা যাবে যে তারা ওই ধরনের জিনিস ক্রিয়েশনের সাথে জড়িত হয়ে গেছে। তো সেই জন্য আমরা মনে করি, আর যেই কারণে মার্জিন ঋণটাকে যে কোনোভাবে তারা নিত, আমরা রিকমেন্ডেশন দিয়েছি যে এই ক্যাটাগরি ছাড়া অন্য কোনো শেয়ারে মার্জিন হবে না। আগে যে কোনো ক্যাটাগরিতে হতো। আরেকটা যেটা সমস্যা ছিল, ধরেন আপনি একটা কোম্পানির একটা শেয়ার কিনলেন, আপনি একসাথে 2টা শেয়ার কিনলেন, মানে যারা যে গ্রুপ শেয়ার নিয়ে আপনার সিরিয়াল ট্রেডিং করে, একটা জায়গায় আপনি কি করলেন, আপনি এখানে এই 10% ডাউনে আপনি ব্লকে শেয়ার নিলেন, আবার 10% আপে আরেকটা কোডে আপনি বিক্রি করে এখানে 20% গ্যাপ এক কোয়ার্টারে শো করলেন। এইটা দিয়ে এক কোয়ার্টারের ইপিএস আনলেন, 4 দিয়ে মাল্টিপুল করে ইয়ারলি ইপিএস বানিয়ে এটা দিয়ে মার্জিনের শেয়ারটা আনা শুরু করলেন। এই যে একটা মেকানিজম ছিল, এটাকে বন্ধ করার জন্য আমরা যেটা করেছি যে ওয়ান অফ ইনকামকে আমরা পি ক্যালকুলেশনে আনবো না। যেটা মেইন কোর অপারেশনের গ্রোথ থেকে যদি আপনার ব্যবসা থাকে, সেইখানে আপনি মার্জিন ক্যালকুলেশন আসবে, কারণ এটা কন্টিনিউয়াস, কারণ এটা সাস্টেইন করবে। আর যেটা ওয়ান অফ ইনকাম শেয়ার থেকে আপনি করলেন অথবা কোনো কারসাজি চক্রের সাথে মিলেমিশে করলেন, তাহলে আপনি নিজের টাকা দিয়ে ব্যবসা করেন, মার্জিন যাতে নিতে পারেন না। কারণ মার্জিন নিলে একদিকে প্রতিষ্ঠানের সক্ষমতা কমে যায়, অন্যদিকে বাজারের তারল্যের ক্ষতি হয়, দিন শেষে বাজার ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা ওইটাকে চেক করার জন্য কোনোভাবেই যাতে আপনাকে ওয়ান কাইন্ড অফ যে পি, যেটা রিয়েলি পি, সেটা যাতে আসে, এখানে যাতে কোনো আর্টিফিশিয়াল ক্রিয়েটেড পি না আসে। এবং আরেকটা যেটা করেছি, যারা ফিক্সড আর্নিং যাদের নাই, তারা যাতে মার্জিন না নেয়। বিশেষ করে ধরেন যারা সরকারি রিটায়ারমেন্টে গিয়েছেন, ওনারা তো চিকিৎসার জন্য কিছু টাকা আছে, তারা স্বল্প সময় সেই টাকাটা নিয়ে আসেন। ওনার যদি রেগুলার ইনকাম কোনো ফ্লো না থাকে, এই টাকা দিয়ে কিন্তু মার্জিন সার্ভ করতে পারবে না। উনি ইকুইটি ব্যবসা করলে করতে পারে, বাট মার্জিন নিলে কিন্তু ওনারই ঝুঁকি বাড়বে। আবার বাংলাদেশে ম্যাক্সিমাম অংশ হচ্ছে হাউস ওয়াইফরা হচ্ছে আপনার শেয়ার ব্যবসায় টাকায়
দেখা যায় নিয়ে আসে। হাউস ওয়াইফের নামে যদি বাড়ি থাকে, বাড়ি থেকে যদি ভাড়া আসে, তার যদি অনেক রিটার্ন থাকে, উনি সেটা করতে পারবে, মানে যাতে করে উনি মার্জিনটা সার্ভ করতে পারে। কিন্তু মার্জিন যদি সার্ভিস করতে না পারে, সেইখানে তাদেরকে হাউস ওয়াইফকে আমরা বন্ধ করেছি। এবং ছাত্র যারা, অনেকের বাবার টাকা দিয়ে হয়তো ছাত্রর নামে অনেক ক্ষেত্রে করে, কিন্তু ছাত্রর একদিকে পড়ালেখার কনসেন্ট্রেশনও নষ্ট হয় এবং তার কিন্তু ইকুইটি বেস করে সে বাজার শিখতে পারে, কিন্তু মার্জিন নিয়ে তো একটা বাড়তি স্ট্রেস সে নিতে পারে না। তাই যাদের ফিক্সড রেগুলার কোনো ফ্লো নাই, এই গ্রুপটাকে কিন্তু আমরা মার্জিনের বাইরে রেখেছি। আর মিনিমাম 10 লাখ টাকা থাকতে হচ্ছে এই কারণে, কারণ 1 লাখ 2 লাখই ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। 10 লাখ, আর আগে যে কেউ আপনি 15 দিন গেলেই, 15টা ওয়ার্কিং ডে গেলে মার্জিন পেত। এখন মিনিমাম 6 মান্থ আপনার একটা সেকেন্ডারি মার্কেটে অপারেট করার মতো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। যেহেতু বিভিন্ন অংশীজনের সাথে কথা বলে আমরা কাজগুলো করেছি, তাতে আমরা প্রত্যাশা করছি সামনে আর নেগেটিভ ইকুইটি হবে না। কারণ সামনে আরেকটা প্রভিশন আমরা রেখেছি, ধরেন যখন ইকুইটি একটা সার্টেন লেভেলে নেমে আসবে, তখন যদি ওই হাউস সেল না দেয়, তাহলে সেই হাউসকে কাস্টমারকে উল্টা টাকা ভরে দিতে হবে। তার মানে ফোর্স সেল যেখানে আগে বন্ধ করা হতো, এখানে ফোর্স সেলটা হওয়ার আগে, প্রথমত এইভাবে ইনভেস্টমেন্টে গেলে ফোর্স সেল হবে না, তারপরে যদি হওয়ার কোনো সম্ভাবনা হয়, তাহলে তারা অটো সেটার ব্যবস্থা নেবে, যাতে করে বিশাল একটা বার্ডেন অ্যাকুমুলেটেড হয়ে এটা বাজারের জন্য একটা বিস্ফোরা না হয়। এটার জন্য যাতে বাজারের যে নর্মাল তারল্য প্রবাহ সেটার বাধাগ্রস্ত না হয়, এটার জন্য যাতে মানুষ মনে করতে না পারে যে পুঁজিবাজার মানে হচ্ছে একটা ধ্বংসের জায়গা, যেখানে আপনি গত বছর প্রত্যেকটা বছর বা এখনকার সময় চিন্তা করলে 12 থেকে 13% আপনি যে কোনো ফিক্সড ইনকামে আপনি রিটার্ন পাচ্ছেন, ওয়ারেস গত বছরের 17% ছিল আপনার নেগেটিভ রিটার্ন ক্যাপিটাল মার্কেট থেকে। তাহলে মার্কেটটা মানুষ কেন আসবে? যে আপনি টাকা রাখলে নিজের টাকা তো থাকছে না, আরো 100 টাকা আনলে 17 টাকা কমে যাচ্ছে, তাহলে আমি কেন এই জায়গাটা আসবো? তাহলে বাজারটাকে একদিকে নষ্ট করা হচ্ছে এই ধরনের মানে ট্রেডিং এর মাধ্যমে, আর এই সবগুলোর মেকানিজমের সাথে কানেক্টেড ছিল বলেই কিন্তু আসলে ভালো শেয়ারে নাই। আর এই পদ্ধতি আপনি যদি ভালো শেয়ারে মার্জিন নিয়ে যদি কেউ বিনিয়োগ করে, তার কিন্তু পুঁজিভাবে নষ্ট হয় নাই, কারণ সে বুঝে শুনে নিয়েছে এবং তার একটা পে আউটের সক্ষমতা আছে। তো এখন আমরা সবসময় কিন্তু মার্জিনটা নিয়েছি কিন্তু একটু দুর্বল মৌলভিত্তিক কোম্পানির, বাজারে কিছু গুজব ছিল এবং গ্যামলাররা তখন এটাকে বিভিন্ন আর্নিংস বাড়িয়ে দেখেছে, ফুলে ফাঁপিয়ে দেখাচ্ছে, দিন শেষে যখন আবার স্টেবল ক্যালকুলেশনে আসছে তখন দেখে অল আর ফেক। এবং এইসব কারণে কিন্তু মানুষ আসলে বেশি ট্র্যাপড হচ্ছে। সাধারণ বিনিয়োগকারী দেখেছে যে আমরা ফান্ডামেন্টালি বিনিয়োগ করলে দীর্ঘদিন বসে থাকি, কোনো রিটার্ন পাই না, বা যেগুলো খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে ওখানে যে সামান্য একটু মার্জিন নিয়ে মানে তারা টেম্পটেড হয়েছিল। তো তখনকার ফ্লোতে কিন্তু ওই ধরনের শেয়ারই বাড়তো, যে মালিকানা চেঞ্জের একটা খবর দিয়ে বা উৎপাদন চালু হচ্ছে সেই খবর দিয়ে। অথচ যেসব কোম্পানি পরীক্ষিত, দীর্ঘদিন ধরে তার প্রোডাকশন ভালো, ডিভিডেন্ড পে আউট ভালো, রিজার্ভ ভালো, ওইসব জায়গায় কিন্তু কেউ যেত না। মানে মানুষের সচেতনতার জায়গায় চিন্তা করতে ভালো শেয়ারে বসে থাকলে আমার দিন শেষে তো ক্ষতি হয়। এবং তারা তখন বলতো ফান্ডামেন্টাল শেয়ার মানে যারা ফান্ড হারিয়ে মেন্টাল তাদেরকে বলে ফান্ডামেন্টাল। মানে আমি এইখানে বসে থাকছি পাগলের মতো, দাম বাড়ছে না, অন্যদিকে যারা গ্যামলিং শেয়ারে ঢুকছে তারাই, তখন মানুষ কিন্তু নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওইদিকে যাচ্ছে। আর মেকাররা আস্তে করে এক্সিট নিয়ে নিচ্ছে, এবং মেকাররা যখন একটা পজিটিভ নিউজ বাজারে দিচ্ছে, এই নিউজটা তারা বহু আগে বোর্ডের সাথে বসে ঠিকঠাক করেছে ইনসাইড নিউজ হিসাবে, মানুষ পজিটিভ নিউজে বাই করেছে, তারা ডিস্ট্রিবিউট করে আবার আরেকটা স্টকে চলে গেছে। তাহলে এই যে পুরো মেকানিজমটা দীর্ঘ সময় হয়েছে, তারই কিন্তু অ্যাকুমুলেটেড ইফেক্ট হিসাবে আপনারা কিন্তু অনেক ধরনের ফাইন দেখতে পাচ্ছেন। এবং এখনো যদি কোনো ধরনের নেগেটিভ ইকুইটি সুবিধা দেওয়া হয়, সেটা কিন্তু ওই গ্রুপটাই পাবে যারা আসলে ফান্ডগুলোকে নিজেদের ব্যক্তিগত কাজে ইউজ করেছে, সাধারণ বিনিয়োগকারীর কিন্তু কোনো উপকারে আসবে না। তো সেই জন্য আমরা কিন্তু বলছি যে আপনারা যাচাই বাছাই করে কার কোন টাইমে প্রভিশন লাগবে, ঢালাও প্রভিশন না দিয়ে প্রভিশনটা করতে হবে যার যতটুকু দরকার, যার যতটুকু সক্ষমতা আছে তার ভিত্তিতে। আর যেহেতু তারা ঋণ দিয়েছে চুক্তিপত্রে সই করে, তার কিন্তু এটার এখন অ্যাসেটের ডিসপোজাল কিন্তু তার কাছে আর নাই, ডিসপোজালটা চলে যাচ্ছে যিনি ঋণ মানে প্রোভাইড করছে উনি। তাই এটার বেনিফিট এন্টাইটেল কিন্তু লিগেলি তারাই হচ্ছে, যেহেতু আইনের বিষয়টা এরকম আছে। কারণ আপনি এখন আপনার নেগেটিভ ইকুইটি হয়ে যাওয়া মানে কি, আপনার ইকুইটি নাই, আপনি তার টাকা দিয়ে যদি ডিভিডেন্ড পান, তার টাকা ডিভিডেন্ড তো আপনি ক্লেম করতে পারেন না। এখন নেওয়ার সময় হয়তো সেটা আপনার যেটা ছিল তখন কিছু টাকা ছিল, বাট যখন এটা কারেকশনের নিচে নেমেছে তখন তার আপনার টাকা নাই। তাহলে এই বিবিধ কারণে কিন্তু আমরা এই জায়গাগুলোতে এই বিষয়গুলো দেখেছি। আমরা আবার শুনবো আপনার কথা। একটি বিজ্ঞাপন বিরতিতে যাব আমরা। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় কোন পথে দেশের পুঁজিবাজার। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক জনাব আলামিন, এবং রয়েছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি SM গোলাম সামদানি ভুইয়া। আপনাদের দুজনকে আবার আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি আবার একটু ফিরে যেতে চাই জনাব আলামিন আপনার কাছে। যে আলোচনা আমরা করছিলাম সেখান থেকে আপনারা দুজন বলছিলেন যে ভবিষ্যতে মার্জিন ঋণের ক্ষেত্রে কি কি করণীয় এবং কি কি সুপারিশ আপনারা সরকারকে দিয়েছেন। আপনাদের এমন কোনো প্রস্তাবনা আছে কিনা যারা অতীতে ফেঁসে গিয়েছে, আমরা ফেঁসে যাওয়া শব্দটাই আপনাকে বললাম, যারা অতীতে ফেঁসে গিয়েছে এই মার্জিন ঋণ নিয়ে এবং তাদের সুদ জমতে জমতে একটি পাহাড় সম জায়গায় দাঁড়িয়েছে, তাদেরকে মুক্ত করবার কোনো প্রচেষ্টা আপনারা দেখছেন কিনা? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা আপনারা যারা বাজার নিয়ে কাজ করছেন তাদের পরামর্শটা কি?
দেখুন, আমরা এটার ব্যাপারে কিন্তু বিসেক চেয়ারম্যানকে আমরা একটা গাইডলাইন বা সাজেশন আমরা নিজেরা আমাদের মতামত হিসেবে দিয়েছি। তার মধ্যে ছিল যে ধরেন এটাকে দুইটা সেগমেন্টে সেপারেট করা, ইকুইটি পোর্শন কতটুকু আর আবার এখানে মানে ইন্টারেস্ট কতটুকু। ইন্টারেস্টটাকে তো অনেকদিন আগে স্টপ করা ছিল, ওটাকে আমরা হিসাব থেকে প্রভিশনিংয়ের মাধ্যমে যারা করতে পারে নাই সেটার মধ্যে তাদের পোর্টফোলিওতে কোন ধরনের স্টকগুলো আছে, সেই স্টকগুলোর মধ্যে কাদের মধ্যে ডিভিডেন্ড পে আউট করার সক্ষমতা আছে, এগুলোতে আলাদা আলাদা ক্লাস করে রাষ্ট্রের পক্ষ থেকে একটা মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি টাইপ কিছু করে ওগুলোকে কতটুকু তারা এখানে টেক করতে পারে তার এগেনস্ট হয়তো একটা বন্ড ইস্যু করে দিবে ওই সব প্রতিষ্ঠানকে। এবং যেগুলো থেকে হয়তো দীর্ঘমেয়াদে 20 বছর মেয়াদ যদি হয়, দীর্ঘমেয়াদে সেটা কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে আসবে যাদের মধ্যে প্রভিশনিং করার সক্ষমতাটা নাই। এই ধরনের সাজেশনগুলো তারা যদি সেখানে আলাপ করে তাহলে তো প্রাতিষ্ঠানিক যে উদ্ধারটা আপনারা বলছেন যে প্রতিষ্ঠানগুলো যেখানে অনেকটাই ডুবে আছে তাদেরকে উদ্ধার করতে গেলে কি করতে হবে, তাদেরকে করতে গেলে ব্যাংকিং খাতে যেরকম আপনি আলাদাভাবে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে নিয়ে এটাকে সচল করা যায়, গভর্নর মহোদয় যেভাবে চিন্তা করছেন, এইরকম ভাবে যদি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে হয় যে টোটাল অ্যাসেটগুলো আন্ডার দিস ইনভেস্টমেন্ট স্কিম সেগুলোকে ক্যাটাগরি করে কাদের মধ্যে সক্ষমতা আছে, কার মাধ্যমে একদম হয়তো কিছু হয়তো ডিলিস্ট করে দিতে হতে পারে, সবগুলোকে একটা ট্রু পিকচার নিয়ে আসা একটা ডিটেল ফরেন্সিক ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা এনে তারপর এটাকে রিমেডি হিসাবে কি করা যায় সেটার থেকে যদি একটা বন্ড দেয় গভর্নমেন্ট গ্যারান্টার হয়ে একদম মিনিমাম একটা ইন্টারেস্টে, তখন হয়তো তাদেরকে একটা উদ্ধার করতে পারবো। কিন্তু যেহেতু একটা লম্বা লেন্দি প্রক্রিয়া, এর সুফল কিন্তু হয়তো অ্যাজ এ হোল বাজার পাবে, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীর কথা যদি আপনি বলেন তারা কিন্তু আসলে ওইভাবে পাবে না। ক্ষুদ্র বলতে যাদের ফান্ড অল্প ছিল তারা তো বহু আগেই ধর মার্কেট থেকে আউট হয়ে গেছে, সারেন্ডার করে এটা ওই হাউসকে দিয়ে চলে এসছে। এখন হাউসগুলোর সক্ষমতার ক্ষেত্রে অনেকে তারা নিজেরা প্রভিশনিং করে রেস্কিউ হয়েছে, কিন্তু যখন মানুষ চিন্তা করবে যে আমার টাকা দিয়ে আমি কিনেছি, ইনভেস্টমেন্ট ডিসিশনও আমার ছিল, এখন আমি সিস্টেমেটিক রিস্ক হোক আর যাই হোক দিন শেষে তো এটা আমার ডিসিশনের মাধ্যমেই হয়েছে, তখন আবার রাষ্ট্র এটার দায়িত্ব ওইভাবে নিতে চায় না। কিন্তু ব্যাংকিং খাতে যেহেতু রাষ্ট্র এক ধরনের দায়িত্ব নিচ্ছে, তো ব্যাংকিং খাতের মতো করে এটাকে যদি ভাবা যায় যে এই রকম কিছু যদি আমরা করি তাহলে হয়তো এখানটা কিছুটা হলো বাজার আমরা তার হলো বাড়াতে পারবো এবং বাজারে কিছুটা গতিশীলতা আসবে। সে ধরনের উদ্যোগ কি আপনি সেন্ট্রাল ব্যাংকের কথা বলছেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ কি আপনারা দেখেছেন? আমরা কিন্তু ওনাদের কাছে বলার পর ওনারা বলেছে আপনাদের আইডিয়াটা আমাদের পছন্দ হয়েছে, আমরা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলবো, এবং তারাও কিন্তু জয়েন্টলি কয়েকটা জায়গায় এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। কিন্তু সবাই কিন্তু আবার ওই জিনিসগুলো চাচ্ছে যে একদম ডিটেইল কোথায় কেমন কি কারণে হচ্ছে, রুট কজগুলো তারা জানতে চাচ্ছে, কারণ আগের ইস্যু এবং পরে ইস্যু দুইটা ফেজে তো একটা বড় ধরনের নেগেটিভ ইকুইটি এসছে। এই পুরো বিষয়টাকে তারা আবার অধিকতর রিভিউ করে তখন হয়তো তারা একটা ব্যবস্থাপনায় যাবে। বাট এখন আলোচনা শুরু হয়েছে, যে আলোচনাগুলো ধরেন আগে আপনার একদম মানে আলোচনাতেই ছিল না। তো আমরা যখন এই ব্যাপারগুলোকে ওনাদেরকে অ্যাড্রেস করেছি যে দিন শেষে তো আসলে বাজারের লিকুইডিটিকে এইভাবে ক্যারি ফরওয়ার্ড করা যায় না, আর একবারে রাইট অফ করে দিলেও কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে, সেটাও করা যায় না, ইন বিটুইন কোনো কিছু থাকে কিনা। তখনকার অল্টারনেটিভ হিসেবে আমরা এই ধরনের মানে সাজেশন দিয়েছে যে এটা যদি করতে পারেন, যে সব কোম্পানি তো ওখানে খারাপ না, যে কোম্পানিগুলো ডিভিডেন্ড পে আউট করার সক্ষমতা আছে তাকে একটা জায়গায় রেখে তারপরে আবার মানে যেগুলো হয়তো উৎপাদন চালু করা যাবে চেষ্টা করলে, অনেক ধরনের অল্টারনেট অপশন আমরা দিয়ে এসেছি, সবগুলোর বিবেচনা করে দিন শেষে যাতে একটা নিউট্রাল জায়গা থেকে একটা মানে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে হয়তো প্রতিষ্ঠানগুলো বেঁচে যাবে, বাজারটা আর কি আপনার একটা মানে লিকুইডিটি। বলতে চাইছেন যে আপনাদের পরামর্শগুলো বিসেক গ্রহণ করেছে এবং তারা উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, ওনারা যেটা বলেছেন যে হ্যাঁ প্রস্তাবনাগুলো ভালো, আমরা অবশ্যই কনসার্ন যারা আছেন তাদের সাথে আমরা বসবো, কথা বলবো, এটা পর্যন্ত সেই অপেক্ষায় থাকবো। আমি একটু আসতে চাই গোলাম সামদানি ভূঁইয়া আপনার কাছে। আমরা দেখলাম যে জুলাই পরবর্তী সরকারে মেয়াদে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গঠন করলো এবং বিসেক পুনর্গঠন করা হলো, তখন নানান আন্দোলন দেখেছি আমরা, এবং এই বিসেকের বিরুদ্ধে অতীতের সকল নজির ভেঙেও আমরা আন্দোলন দেখেছি। এবং বলা চলে যে বিসেকের পক্ষে বা পাশে কেউ ছিল না, ইভেন দ্যাট বিসেকের ভেতরের যারা লোকজন তারাও এই বিসেকের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু হঠাৎ দেখলাম যে সবাই আবার বিসেকের পতাকা তলে একত্রিত হয়েছে, একই আমব্রেলার নিচে এসেছে, আবার বিসেকের জয়ধ্বনি গাইছে। কারণটা কি? আসলে আমি চমৎকার একটা প্রশ্ন করছেন, আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই। সমগ্র বাংলাদেশ, আসলে আমি চমৎকার একটা প্রশ্ন করছেন, আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই। 5ই আগস্টের পর যখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠনের প্রশ্ন আসলো, তখন এই মাশরুফ রিয়াজ ভাইকে ওনাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন, এবং তখন অন্যায়ভাবে বিসেকের কিছু এমপ্লয়ি যারা দীর্ঘদিন ধরে খায়রুল কমিশন এবং শিবলি কমিশন থেকে সুবিধাভোগী এবং যারা মার্কেটে অস্থিরতার পিছনে তাদের একটা ভূমিকা ছিল,
এবং আমরা সবসময় বলি যে রাশেদ কি বলে যে এই শিবলি কমিশন এবং খায়রুল কমিশন মার্কেটে অনেক অনিয়ম দুর্নীতি করছে, অনেক পচা আইপিও নিয়ে আসছে। তাহলে এই দায়ী কি শুধু শিবলি কমিশন এবং খায়রুল কমিশন না, তখন যারা ওই কমিশনের যারা ইডি ডিটি ডাইরেক্টর ছিলেন ওদের একটা বড় অংশে অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল। 5ই আগস্টের পর যখন মাসুদ রিয়াজরে এখানে নিয়োগ দিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে একটা অংশ দাবি করছে যে তাকে এখানে নিয়োগ দেওয়া যাবে না, কেন? সে আওয়ামী লীগের সাথে, সালমান এফ রহমানের সাথে বা আরো কারোর সাথে তার ছবি আছে। এটা একেবারে ভুয়া দাবি ছিল, কারণ উনি একজন ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতেন, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ। তো ওনাকে যখন ওনার বিরুদ্ধে এই কথাগুলো বললো তখন ওই ভদ্রলোক নিজে ওইখানে যান নাই যে আমি তাহলে যাবো না, কিন্তু আসলে ওনার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছিল একেবারে ফেক। উনি একজন বিভিন্ন সভা সেমিনারে গেলে কারোর সাথে ছবি থাকতেই পারে। এরপরে আসেন যখন উনি জয়েন করলেন না, তারপরে 19শে আগস্ট বর্তমান চেয়ারম্যান রাশেদ মাকসুদ স্যারকে ওইখানে দায়িত্ব দিলেন। উনি একজন ব্যাংকার মানুষ, তো ওনাকে যখন দায়িত্ব দেওয়ার পর উনি যখন বিগত কমিশনের অনিয়ম দুর্নীতিগুলো ধরতে গেলেন, তখন দেখা গেল এখানের সাথে এই অনিয়ম দুর্নীতির সাথে বিদ্যমান কমিশনের অনেক কর্মকর্তারাও জড়িত। তখন উনি এগুলো নিয়ে ভাবতে শুরু করলেন, আস্তে আস্তে ওদের বিরুদ্ধে কিছু ব্যবস্থামূলক শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করলেন। যেমন আগের কমিশনার আমলে এই বিসেকের কর্মকর্তারা কক্সবাজারে যেতেন, 2 কোটি 2.5 কোটি টাকা খরচ করে প্রতি বছর একটা পিকনিক করতেন। তারা যে হাউস লোন নিতেন ইয়ার থেকে, এই কমিশন থেকে চাকরিজীবী হিসাবে, সেই হাউস লোন নিয়ে তারা ফ্ল্যাটের কথা করে টাকা নিয়ে কৃষি খামার কিনতো, কৃষি জমি কিনছে। তো এই চেয়ারম্যান এসে যখন এগুলো ধরলো, আরেকজন এটি 25 কোটি টাকার একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্প নিছে, ওই প্রকল্প সফটওয়্যারের জন্য, ওই প্রকল্পের কোনো হদিসই নাই। এইগুলো যখন উনি টার্ম দিলেন, তখন বিদ্যমান কমিশনের কর্মকর্তারা ওনাদের উপর খেপে গেল এবং ওনাকেও একসময় অবরুদ্ধ করে ওনাকে লাঞ্ছিত করছে। আমরা তখন দেখলাম, বিশেষ করে মিডিয়া দেখলো যে এই কমিশনের কর্মকর্তারা একজন চেয়ারম্যানকে এখানে জয়েন করতে দেয় নাই, আরেকজন চেয়ারম্যানকে, ওই চেয়ারম্যান যখন তাদের অনিয়ম দুর্নীতিগুলো ধরছে তখন তাকে সরাই দেওয়ার জন্য একটা অভ্যন্তরীণভাবে একটা আন্দোলন করে ওনাকে অবরুদ্ধ করে রেখে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। তখন আমরা চিন্তা করলাম এই কর্মকর্তারা যদি এই চেয়ারম্যানকেও বাদ দিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে কোনো ভদ্রলোক বিসেকের চেয়ারম্যান হিসেবে আসবেন না, এবং এই যে বিসেকের যে কর্মকর্তারা তারা দানব থেকে মহাদানব হয়ে যাবে। সুতরাং রাশেদ মাকসুদ না, গভর্নমেন্ট একটা জায়গায় একজন চেয়ারম্যান নিয়োগ দিচ্ছে, এটা গভর্নমেন্ট পলিসি, কাকে দিবে কাকে রাখবে গভর্নমেন্টের সিদ্ধান্ত কখনো তারা চ্যালেঞ্জ করতে পারে না, এটা একেবারে অযৌক্তিক। তো সুতরাং পরবর্তীতে গভর্নমেন্ট ওনাকে সাপোর্ট দিছে এবং এখানে অভ্যন্তরীণ কর্মকর্তাদের পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়েছে। করার পরে মার্কেটটা একটা স্টেবল আসছে। স্টেবল হওয়ার আগেও এই কর্মকর্তারা নানানভাবে ম্যানিপুলেট করে মানুষ কি ধরনের এক ধরনের ভুয়া বিনিয়োগকারী সাজিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে লিয়াজু করে এই কমিশনের বিরুদ্ধে একটা ফেক আন্দোলন করার চেষ্টা করছে যে উনি পারে না, ওইটা পারে না। তো একটা কমিশন যখন আসবে তাকে তো একটা সময় দিতে হবে। সেটা তো আমরা অতীত দেখেছি যে সবাই তার অনেকটাই বলা চলে যে বিসেকের বিপক্ষে ছিল, কিন্তু আমরা হঠাৎ এমন কি ঘটলো, বাজার যেমন পজিটিভলি ভো দৌড় দিল ঊর্ধ্বমুখী, এমনি যারা সমালোচক ছিল বিসেকের বা বিসেকের বিভিন্ন কর্মকাণ্ডের, তারাও এখন বিসেকের প্রশংসার গান গাইছে। কারণ আমি আসতেছি সেই কথা, আমি ব্যাকগ্রাউন্ডে বলে আসছি। তো পরবর্তীতে আপনি দেখেন 5ই আগস্টে দেশের অর্থনৈতিক অবস্থা খুব বাজে অবস্থা ছিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 20 বিলিয়নের নিচে চলে আসছিল, নেট রিজার্ভ ছিল 11-12 বিলিয়ন। এখন কিন্তু আমাদের রিজার্ভটা 30 বিলিয়ন চলে গেছে এবং নেট রিজার্ভ প্রায় 20 বিলিয়নের কাছাকাছি। পাশাপাশি দুর্বল ব্যাংকগুলো, যেগুলো ব্যাংকগুলোতে মানুষ টাকা রাখলে টাকা ফেরত উত্তোলন করতে পারতো না, সেই ব্যাংকগুলোতে গ্রাহকরা টাকা পাচ্ছে। তারপর আমাদের এলসি বকেয়া পড়ে গেছিল, এই গভর্নমেন্ট এসে সেটা পরিশোধ করছে। এলএনজির বিল বকেয়া ছিল, সেগুলো পরিশোধ করছে। অর্থাৎ গত 9 মাসে দেশের অর্থনীতি একটা ইতিবাচক সুফল আসছে, যার একটা প্রভাব পুঁজিবাজারে পড়ছে। কারণ ব্যাংকগুলো যখন ঘুরে দাঁড়াবে, ইন্স্যুরেন্স যখন ঘুরে দাঁড়াবে, তো এগুলো যেহেতু শেয়ার মার্কেটের লিস্টেড কোম্পানি, সুতরাং এখানে একটা বাড়বে, একটা পজিটিভ রোল প্লে করবে শেয়ার মার্কেটে। আর তৃতীয়ত বলে এখন কি হয়েছে যে মার্কেটটা ঘুরে দাঁড়াচ্ছে। আসলে আপনারা জানেন গত 2 জুন যে বাজেট দেওয়া হয়েছে, বাজেটের আগে বর্তমান কমিশন এবং বিশেষ করে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী আনিসুজ্জামান সাহেব, উনি
ওনার নেতৃত্বে বেশ কিছু মিটিং হয়েছে এবং পুঁজিবাজারের দীর্ঘদিনের কিছু অমীমাংসিত বিষয় সেগুলো বাজেটে মীমাংসা করছে। কিরকম মীমাংসা? যেমন ধরেন কর্পোরেট কোম্পানির কর কমানো হয়েছে, লিস্টেড এবং আমরা আবার আসবো আলোচনায়। প্রিয় দর্শক,